সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, যারা আজকের এই ক্লাস যারা দেখছো, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আমরা প্রি কোর্স করেছিলাম, প্রায় অ্যাডমিশন। এই কোর্সে আমাদের এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো এখন হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের, এই ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাসগুলো হবে এবং মোট 25টা প্রত্যেকটা বিষয়ের ক্লাস এবং ক্ষেত্র বিশেষে পরীক্ষা তোমরা কিন্তু পাবে। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা কিভাবে পড়াই, আমাদের ক্লাসগুলো কিভাবে হয়, এবং বিশ্ববিদ্যালয়ে আসলে বিষয়গুলো বেশি ভালো করে পড়া দরকার, কিভাবে পড়তে হয়, কি কি পড়া দরকার, কি কি পড়া উচিত, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। একই সাথে জুমের ক্লাস দরকার, তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারবে, আমাদের সাথে কমিউনিকেট করার সুযোগ তোমাদের থাকছে। তাহলে আশা করছি যে ক্লাসগুলোতে তোমরা সবাই খুবই 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 মনোযোগী থাকবে এবং এই ক্লাসগুলো যেন ক্লাসগুলো সর্বোচ্চ তোমাদের কাজে লাগে, তোমাদের কাজে লাগে, এইটা তোমরা নিশ্চিত করার চেষ্টা করবে। তাহলে আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রশ্ন সমাধান করবো এবং একই সাথে একটা শর্টকাট সাজেশন দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে আমাদের কি করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারবো, ঠিক কিভাবে আসলে পড়া দরকার। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, এবং ক্লাসে চলে যাওয়ার আগে আমরা তোমাদের একটু দেখে নেবো যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো তোমরা, আমি আশা করছি যে সবকিছু ঠিক আছে, আহ এবং এবং তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। এইসব ভেবে নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা যারা জুমে আছো তারা একটু জুমে তোমরা লিখবা, আমি তোমাদের কথা শুনতে পাবো। আর জুমে তোমরা শুধু সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, যারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় ইউটিউবে আমাকে দেখছো, তারাও সেখানে তোমরা মন্তব্য করতে পারবে। ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সমাধান ক্লাসে। এবং এখানে আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের প্রশ্ন বিশ্লেষণ করবো এবং 24-25 সেশনের প্রশ্ন বিশ্লেষণ সাথে সাথে বিগত 5 বছরের প্রশ্নের একটা অ্যানালাইসিস, বা বিগত 5 বছর আসলে প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে এসেছে, কতগুলো এসেছে, কি অবস্থা, এগুলো আমরা জানবো। এবং এরই মাধ্যমে আমরা একটা সাজেশন পেয়ে যাব, হ্যাঁ, যে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, বা কিভাবে প্রশ্ন হয়, এই বিষয়গুলো একটা সাজেশন আমরা পেয়ে যাবো। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী, জিজ্ঞেস করেছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। তাহলে যে বিখ্যাত ট্রয় নগরী, এই ট্রয় নগরীটা কোন দেশে অবস্থিত। এখন তোমরা একটু আমাকে বলো তো ভাই, তোমরা হেলেন অফ ট্রয়ের কথা শুনেছো না? হেলেন, হেলেন অফ ট্রয়, হ্যাঁ, হেলেন অফ ট্রয়। এই ট্রয়ের একটা মেয়ে, তার নাম হচ্ছে হেলেন। হেলেন ছিল খুব সুন্দরী। পরে এই যে প্রিন্স হেক্টর আর তার ছোট ভাই প্যারিস, প্রিন্স হেক্টর আর তার ছোট ভাই প্যারিস গেল ট্রয়ের, মানে আমাদের ওই মানে ট্রয়ের পক্ষ থেকে স্পার্টাই গেল হচ্ছে তারা কি করতে, ওই সন্ধি করতে, হ্যাঁ, রাজার সাথে সন্ধি হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ থামবে, এই জন্য রাজার সাথে তারা কি করতে গেল, পিস ট্রুস করতে গেল। এর মধ্যে রাজার ছোট ভাইয়ের বউ নিয়ে ওই প্যারিস হচ্ছে, হেলেন ছিল রাজার ছোট ভাইয়ের বউ, বউ কিছু প্রকৃত, তাকে নিয়ে চলে আসলো। এবং এতে রাজার ছোট ভাই তো খেপে টেপে শেষ। সে কি করলো, সে রাজার কাছে যেয়ে বললো যে তোমার যে গ্লোরি আছে, হ্যাঁ, তোমার গ্লোরিতে আঘাত লাগছে, তোমার ছোট ভাইয়ের এই অবস্থা, এখন তুমি কি করবা। তখন তারা সবাই মিলে আক্রমণ করলো, এবং আক্রমণ করে সেইখানে ওই যে অ্যাকিলিস, বিখ্যাত গ্রিক বীর, তাই না, অ্যাকিলিস, আমরা অ্যাকিলিস হিলের কথা শুনেছি না, এই অ্যাকিলিস, হ্যাঁ, সেও কিন্তু এই এই ট্রয়ের চরিত্র আর কি। ঠিক আছে, অ্যাকিলিসও আসলো, শেষ পর্যন্ত অ্যাকিলিসের শৌর্য বীর্যের কাছে ওই ট্রয়, হ্যাঁ, ট্রয়ের পতন ঘটলো আর কি। হেক্টর ওখানে মারা গেলেন, প্যারিস ঠিকই বেঁচে গেল। তো এইগুলা নিয়ে কিন্তু আবার হেক্টর বধ একটা মহাকাব্য লিখেছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তোমরা হয়তো জানোই এই বিষয়গুলো। তো যাই হোক, এই ট্রয় নগরী কোন দেশে অবস্থিত তাইলে? ট্রয় হচ্ছে ভাইয়া তুরস্কে। ঠিক আছে, আর প্রাচীন স্পার্টা হচ্ছে গ্রিসে। তাহলে ট্রয় নগরী হচ্ছে কোথায়? তুরস্কের একটা, হ্যাঁ, তুরস্কের একটা শহর। ঠিক আছে, তুরস্কের একটা প্রাচীন নগরী হচ্ছে ট্রয় নগরী। ঠিক আছে। হম, ঠিক আছে। এরপর আমরা দেখি
যে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? পৃথিবীর যত প্রাচীন সভ্যতা আছে, পৃথিবীর যত প্রাচীন সভ্যতা আছে, এই সভ্যতাগুলোর একটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা আসলে নির্দিষ্ট কোনো সভ্যতা না। মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে দজলা এবং ফোরাতকে কেন্দ্র করে যে ফার্টাইল ক্রিসেন্ট, বা যে একটা উর্বর অর্ধচন্দ্রাকৃতি একটা উর্বর ভূমি যে তৈরি হয়েছিল, ওই ফার্টাইল ক্রিসেন্টের তীরে গড়ে ওঠা কি পর্যায়ক্রমিক চারটা সভ্যতা। ঠিক আছে? তাইলে মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটা? আমরা বলেছি দজলা আর ফোরাতের তীরে। তাহলে কোনটা মেসোপটেমিয়া সভ্যতা? দজলা আর ফোরাত, ফোরাত নদীর তীরের দেশ কোনটা? এই তোমরা পড়েছো না, এই যে আমাদের কারবালার বিষাদ সিন্ধু পড়েছো না? এই বিষাদ সিন্ধুতে কারবালার যে ঘটনাটা, কারবালা হচ্ছে ফোরাত নদীর তীরে অবস্থিত। তাইলে যদি আমি বলি দজলা আর ফোরাত, হ্যাঁ কোথায়? তাহলে কারবালা যে যে দেশের শহর, ঠিক আছে, সেই দেশই কোনটা সেটা? ইরাক, তাই না? ইরাক। কারবালা হচ্ছে কি ইরাকের শহর। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ হচ্ছে ইরাক। আর মিশর হচ্ছে কি মিশরীয় সভ্যতা। মিশর কি মিশরীয় সভ্যতার সাথে সম্পর্কিত। মিশর হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশর মিশরীয় সভ্যতার সাথে সম্পর্কিত। ঠিক আছে ভাইয়ারা, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। হায়ারোগ্লিফিক আবারও সভ্যতা থেকে আসা প্রশ্ন। আবারও প্রাচীন সভ্যতা থেকে আসা প্রশ্ন। হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হায়ারোগ্লিফিক একটা লিপি। হায়ারোগ্লিফিক কি একটা লিপি? এটি একটা লিপি। যেই লিপিতে তোমরা দেখেছো অনেক সময় এরকম ধরো একটা কাক, কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকা আছে, ঠিক আছে? এটা একটা অর্থ, এটা একটা লিপির একটা অক্ষর বা একটা, এটা দিয়ে কিছু একটা বোঝানো হয়। তারপরে দেখবা এক জায়গায় শেয়ালের মুখ আঁকা আছে, এক জায়গায় দেখবা একটা মানুষের মূর্তি আঁকা আছে। এগুলা দিয়ে তারা কি বুঝাইতো আল্লাহই জানে। ঠিক আছে, মানে ওই ওই সময়কার ওই হায়ারোগ্লিফিক লিপি, এটা আবার সবাই যে পড়তে পারতো তাও না। এটা যে সবাই পড়তে পারতো তাও কিন্তু না, অল্প কিছু লোকে হায়ারোগ্লিফিক লিপি ওই সময় বুঝতো। হায়ারোগ্লিফিক লিপি বুঝতেও পারতো অল্প কিছু লোক, সবাই কিন্তু এটা বুঝতো না। বিশেষ করে যারা হচ্ছে এই যে তোমার ওই সময় বিভিন্ন এই যে আছে না, ওই যে তোমরা তো এগুলা বোঝো, ওই যে তোমার পুরোহিত, হ্যাঁ পুরোহিত মানে যারা ওই যে পূজা অর্চনা করতো আর কি, ঠিক আছে, আমনরা পূজা করতো যারা, এরাই হায়ারোগ্লিফিক পদ্ধতি বুঝতো। আর এই লিপি দিয়ে তারা লেখালেখি করার জন্য প্যাপিরাস নামে এক ধরনের নল খাগড়া দিয়ে বানানো কাগজ তারা ব্যবহার করতো। তাইলে প্যাপিরাস হচ্ছে কি? প্যাপিরাস হচ্ছে নল খাগড়া দিয়ে বানানো কাগজ। প্যাপিরাস হচ্ছে কি নল খাগড়া দিয়ে বানানো কাগজ হচ্ছে প্যাপিরাস। নল খাগড়া দিয়ে বানানো কাগজ হচ্ছে কি প্যাপিরাস। ঠিক আছে। আর আর হায়ারোগ্লিফিক হচ্ছে একটা লিপি। এইগুলো সব আছে মিশরীয় সভ্যতায়। কোথায় আছে? মিশরীয় সভ্যতায় আছে। কারণ মিশরীয় সভ্যতায় পিরামিড দেখা যেত। কি দেখা যেত? পিরামিড। পিরামিড হচ্ছে যারা ফারাও, ফারাওদের সমাধি। পিরামিড হচ্ছে যারা ফারাও, ফারাওদের সমাধি। ফারাও কারা? ফারাওরা মূলত ফেরাউন আর কি। যারা ফেরাউন কারা? ফেরাউন হচ্ছে যারা মিশরের, মিশরের প্রেসিডেন্ট হইতো যারা, ঠিক আছে, মিশরের প্রেসিডেন্ট। শুনেছি যখন এই যে শেখ হাসিনার ছেলে জয় যখন জন্মাইছে, তখন নাকি পাকিস্তানিরা সেটা শুনা বলছিল और এক নমরুদ পয়দা হুয়া। ঠিক আছে। তো এই তাইলে নমরুদ আর ফেরাউন এটা কিন্তু এক ব্যক্তি না। নমরুদ অন্য জায়গায়, ফেরাউন আবার অন্য জায়গায়, বুঝছো? এই ফেরাউন যারা, ফারাও যারা, এরা হচ্ছে মিশরের রাজা, ঠিক আছে। তারা মরে গেলে তাদেরকে কবর দিত পিরামিডের মধ্যে। আর ফারাওদের যে শৌর্য বীর্য আছে, ফারাওদের যে ধরো তাদের যে বীরত্ব সেটা প্রকাশ করার জন্য, হ্যাঁ, তারা স্ফিংস নামে এক ধরনের মূর্তি তারা নির্মাণ করতো। এক ধরনের মানে এই স্ফিংসটা, এটার এটার শরীর ছিল হচ্ছে তোমার সিংহের মতো, ঠিক আছে, আর মুখটা থাকতো ফারাওদের। তার মানে ফারাওরা যে আসলে সিংহের মতো শক্তিশালী বা ওরকম সূর্য, এটা বোঝানোর জন্য কি স্ফিংস, এটা হচ্ছে এক ধরনেরই। এগুলো সব মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য। ঠিক আছে। তাহলে পিরামিড, ফারাও, স্ফিংস, লিপি, হ্যাঁ মানে হায়ারোগ্লিফিক লিপি, প্যাপিরাস, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মিশরীয় সভ্যতার বিশেষ বিশেষ নিদর্শন। তাইলে হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক। এরপরে দেখি শাহ ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ন কোন সুলতানের উপাধি ছিল? আমরা জানি প্রাচীন বঙ্গ যে জনপদটা ছিল, প্রাচীন একটা জনপদ নাম ছিল কি? বঙ্গ। এই বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ যখন সর্বপ্রথম একক একটা শাসনের অধীনে আসলো, তখন এই বঙ্গের সাথে একটা সীমানা নির্ধারণ করা হলো, একটা প্রাচীর পুঁতে দেওয়া হলো। এই প্রাচীর বা সীমানাকে বলে আল
বা আইল তোমরা শুনেছো। এই যে আইল ঠেলাঠেলি বলে না, গ্রামের যে জমি থাকে সেই জমিতে এই যে আল থাকে, হ্যাঁ সেই আল দিয়ে ওই যে জমির সীমানা নির্ধারণ করা হয়। তাহলে দেশেরও সীমানা যেখানে নির্ধারণ করা হবে সেটারও কি বলা হয়তো, আল বা আইল বলা হইতো। ঠিক আছে, কি বলা হইতো, আল বা আইল বলা হইতো। এই যে আল বা আইল, হ্যাঁ এই আল বা আইল হচ্ছে কি একটা সীমানা সূচক প্রত্যয়। আল বা আইল হচ্ছে কি একটা সীমানা সূচক প্রত্যয়। তাইলে এই বঙ্গের সাথে কি হইলো, এই যে বঙ্গের সাথে আল বা আইল যোগ হয়ে হইলো বাঙ্গালা, কি হইলো, বাঙ্গালা হইলো, হ্যাঁ বা বাংলা হইলো পরবর্তীতে আস্তে আস্তে এটা হইলো এটা বাংলা। তাহলে বঙ্গের সাথে আল বা আইল যোগে হইলো বাঙ্গালা বা বাংলা। এখন বলতে হবে, দেখো এখানে আছে ফখরুদ্দিন মুবারক সাহা। ভাইরে ভাই এ কি নাম, মানে একটু ওলট পালট হয়ে গেছে। এটা ফখরুদ্দিন মোবারক শাহ, এখানে যে আছে এটা ফখরুদ্দিন মোবারক শাহ। আচ্ছা এখন তোমরা বলো তো দেখি ভাই, যে শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? কোন সুলতানের উপাধি ছিল শাহী বাঙ্গালা? বলো, এই শেখ শারমিন। এক শেখ হাসিনার জ্বালায় বাঁচি না, আবার শেখ শারমিন চলে আসছে, কি একটা ঝামেলা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ব্যাপার না। শারমিন, তুমি আসছো ভালো হয়েছে। এখন যা বলছিলাম, হ্যাঁ, মূলত কি বলছিলাম? হুম, ওকে। তো যা বলছিলাম, বলছিলাম হচ্ছে আমাদের শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শাহী বাঙ্গালা উপাধি ছিল কার বলো? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কার উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ছিল শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ন। ঠিক আছে, শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ন উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর আমরা দেখি প্রাচীন ইতিহাস থেকে আসা স্টারলিং। এইটা একটা সাম্প্রতিক জিনিস, এবং সাম্প্রতিকের মধ্যে আবার আইসিটি খানিকটা ইনক্লুডেড। এটা একাধারে সাম্প্রতিক, আবার একাধারে কি আইসিটি, এটা তো ইনক্লুডেড। তাইলে দেখো, স্টারলিংক হচ্ছে কি? স্টারলিংক ছায়াপথ? জীবনেও না। সংবাদ সংস্থা? জীবনেও না। টিভি চ্যানেল? জীবনেও না। এটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট সেবা। স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট সেবা। স্টারলিংক অসংখ্য অসংখ্য স্যাটেলাইট কি করছে, আসমানে পাঠাইছে। ঠিক আছে, ওকে। তাইলে কি হয়েছে, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা করতে আসছে, স্টারলিংকের মাধ্যমে আসছে। স্টারলিংকের যে মালিক, যে প্রধান নির্বাহী, সেটা হইতেছে কে? ইলন মাস্ক। কি নাম স্যার? ইলন মাস্ক। ইলন মাস্কের আরো ইয়ে আছে, কি আছে? ইলন মাস্কের আরো কিন্তু কতগুলো উদ্যোগ আছে, তাই না? যেমন কি আছে, টেসলা। ইলন মাস্কের উদ্যোগ গুলার মধ্যে আছে কি, টেসলা। এরা বৈদ্যুতিক গাড়ি টাড়ি বানায়, ঠিক আছে, টেসলা। টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি টাড়ি বানায়। তারপরে ইলন মাস্কের আরো কিছু জিনিসপাতি আছে, কি আছে? এই যে আম, 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 ইলন মাস্কের এই যে তোমার এই যে স্পেস এক্স, কি আছে? স্পেস এক্স। এরা হচ্ছে নানা রকম রকেট বানায়, বিশেষ করে রিইউজেবল রকেট, যেটা আবার নতুন করে বানানো যায়। যেমন স্পেস এক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা রকেট হচ্ছে ধরো ড্রাগন। ঠিক আছে, তাহলে এই তোমরা এই স্টারলিংক স্টারলিংক এগুলো ভালো করে তোমরা পড়বা। ঠিক আছে, এগুলা পড়তে হবে, হ্যাঁ, পড়লে কিন্তু তোমরা কি হবা, উপকৃত হবা। বুঝেছো গাধার দলে? এই ফেসবুকে যারা আছো, তোমরা কি করতেছো? ফেসবুকিং করছো নাকি ক্লাস ক্লাস করছো? তোমার বন্ধু বান্ধব যারা এবছর এই যে পরীক্ষা মরীক্ষা দিচ্ছে, এদেরকে একটু মেনশন টেনশন করো। বুঝতে পেরেছো তোমরা? হুম, এদেরকে মেনশন করো, মেনশন। কেন মেনশন করবা? মেনশন করবা কারণ তারা ফ্রি ফ্রি একটা ক্লাস করবে, এতে তাদের একটু উপকার হবে। বুঝছো? এই উপকার করা, মানুষের উপকার করা, এটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া, বুঝছো? যেটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে থাকে। হ্যাঁ, এই রকম আরো ওয়াজ যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমরা বাকি বিল্লাহ স্যারের ক্লাসে বাকি বিল্লাহ স্যারের কাছ থেকে শুনে নিবা ব্যাপারটা। ঠিক আছে, ওকে। এইবার দেখো সামাজিক বিবর্তন বা তত্ত্বের প্রবক্তা। শোনো, আমাদের অনেক গাধা ছাত্ররা আছে, বুঝছো, গাধার দল, যারা কি করেছে, যারা যখনই এই সামাজিক বিবর্তনবাদ দেখছে, মানে এই বিবর্তনবাদ যখন দেখছে, আবার অর্থনীতিতে যখন চার্লস ডারউইন দেখছে, দেখার সাথে সাথে তারা গণহারে চার্লস ডারউইন মানে তারা পূরণ করে দিয়েছে। তারা কি করেছে? পূরণ করে দিয়েছে। আর পূরণ করে দিয়েছে, অমনি কি করেছে, ধরা খেয়েছে। বুঝছো? কেন পূরণ করে দিয়ে ধরা খেয়েছে? কারণ চার্লস ডারউইন হচ্ছেন বিবর্তনবাদ তত্ত্বের জনক। কি জিনিস? বিবর্তনবাদ তত্ত্বের জনক হচ্ছেন চার্লস ডারউইন। কিন্তু সেটা হচ্ছে কি জৈবিক বিবর্তন, তাই না? মানুষের ডিএনএ কেমনে চেঞ্জ হয়ে, মানে কেমনে এই যে বান্দরের থেকে মানুষ হইছে, কেমনে তেলাপোকার থেকে পাখি হইছে, কেমনে টিকটিকিতে সাপ হইছে, গিরগিটিতে হাতি হইছে, হ্যাঁ, এইগুলা হচ্ছে চার্লস ডারউইন কি করছেন,
তার বিবর্তনবাদ দিয়ে তিনি এইগুলা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে সব সাপ ছিল এক সময়, মানে সব পাখি ছিল এক সময় সাপ, ঠিক আছে? তারপরে কি হয়েছে, সেই সাপ থেকে ক্রমবিবর্তিত হয়ে সেগুলা পাখি হয়ে গেছে। বুঝতে পারছো? এগুলা বিবর্তনবাদ, এগুলা চার্লস ডারউইন বলছেন। বলছেন যে আগে ছিল হইতেছে কি বান্দর, পরে সে বান্দরের টা আস্তে আস্তে কি হয়েছে মানুষ হয়ে গেছে। এগুলা চার্লস ডারউইন বলছেন তার বিবর্তনবাদে। কিন্তু বিবর্তনবাদ আর এই সামাজিক বিবর্তনবাদ এই দুইটা এক না। সামাজিক বিবর্তনবাদ হচ্ছে যেটার মাধ্যমে একটা মানুষ আস্তে আস্তে কি সামাজিক মানুষে পরিণত হয়। And তোমরা ধরো অনেকে আছে যে রাস্তা দিয়ে কি করো, একটা মানে এসএসসি এইচএসসি পাশ করার পরে বাপে মারে দেয়া বলো যে আমারে কি করতে হবে, বাইক কিনা দিতে হবে। যদি বাইক না কিনা দাও, FZ কি জানি ভার্সন 3 না 4, জানি না এখন কোনটা আপডেট ভাই, আমার বাইকের ব্যাপারে জ্ঞান একটু কম। ঠিক আছে, তারপরে এই যে তোমার এই যে ভার্সন 4। জিক্সার, হ্যাঁ, তারপরে এই যে তোমার এই যে নতুন আসছে কি জানি এটা, এই যে আমরা একসময় চালাই, তোমাদের বাচ্চাদের পছন্দ করতে, এই যে একসময় চালাইতাম, যে যে মানে চালাইতাম মানে হচ্ছে চালাইতে চাইতাম আর কি এক সময়, এই যে আমাদের আহ রয়্যাল এনফিল্ড, ঠিক আছে? এইসব তোমরা যা বাপ মারে বলো কিনা দিতে হবে। এরপর ওটা কেনো, কিনা তারপর আবার কি করো, পেছনতে সাইলেন্সার খুললা মোটা একটা পাইপ লাগাও, লাগায় ভটর 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 করতে করতে পুরো এলাকা দিয়ে যাও। যখন এলাকা দিয়া পোলাপান বাইরায়, তখন একবার এলাকার মুরব্বীরা গালি দেয় যে আল্লাহ আজও বের হয়েছে, ও এত দূরে চলে যাক যেন আর ফিরে বাড়িতে না আসতে পারে। আবার যখন বাড়ি আসে তখন লোকজন আবার বদদোয়া দেয়, জয় গেছিল তো গেছিল, এলাকাটা ঠান্ডা ছিল, আবার এলাকা গরম করে ফেলে। হ্যাঁ, মানে মুরব্বীরা, আমি দেখেছি এলাকায় বাইক চালায়, মুরব্বীরা বলে যে আজকে আল্লাহ ওরে ট্রাকের নিচে ফেলো আল্লাহ। ঠিক আছে, এই যে মানুষের এরকম বদদোয়া, ঠিক আছে, এরকম বদদোয়া যে তোমরা খাও, এটা কি, এটা হচ্ছে তোমাদের সামাজিক বিবর্তনের অভাব। কারণ কি, তোমরা সামাজিক মানুষে পরিণত হতে পারো নাই, তোমরা বোঝো নাই যে আসলে সমাজে কেমনে বসবাস করতে হয়, বুঝছো? তাইলে এই সামাজিক বিবর্তনবাদ যে তত্ত্বের মানে যে ইয়ের মাধ্যমে সামাজিক সামাজিক যে পরিবর্তনগুলা, মানুষের সামাজিক মানুষে পরিণত হওয়া, সামাজিক প্রতিষ্ঠানগুলোর বিবর্তন, এগুলোকে সামাজিক বিবর্তন বা তত্ত্বে বলা হয়। সামাজিক বিবর্তন বা তত্ত্বের জনক হচ্ছেন হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, হারবার্ট স্পেন্সার হচ্ছেন কি সামাজিক বিবর্তন বা তত্ত্বের জনক। বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। তারপরে তোমরা দেখো, আচ্ছা এটা কিন্তু সমাজ বিজ্ঞান থেকে আসা প্রশ্ন মূলত, হ্যাঁ, এটা সোসিওলজি থেকে আসা প্রশ্ন মূলত। ওকে, তারপর আমরা দেখি নিচের কোনটি ব্লু অর্থনীতি ভাই। এটা আবার কেমন কথা, ব্লু অর্থনীতি? এটা হইতে পারে সবুজ। নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি, অথবা হতে পারে ব্লু ইকোনমি। হ্যাঁ, বাংলিশ করছে আর কি। ঠিক আছে? তো ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত হচ্ছে কোনটা, সমুদ্র সম্পদ। কি জিনিস? সমুদ্র সম্পদ। ব্লু ইকোনমি মানে কি জিনিস ভাই? সমুদ্র তো একটা বড় সম্পদের আকর, কাজে সমুদ্রের মধ্যে কোন জায়গাতে মাছ ধরা যাবে, কোন জায়গাতে লবণ উত্তোলন করা যায়, কোন জায়গায় যে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, অফশোর যে ইয়েগুলা আছে, যে কি বলে, যে গ্যাস ক্ষেত্র, হ্যাঁ, তারপরে এই যে তেল পাওয়া যায় সমুদ্রের নিচে, হ্যাঁ, এইগুলা এইগুলা সব পাওয়া যাবে কোথায়? এগুলা সব এই ব্লু ইকোনমি বা সমুদ্রের অর্থনীতি। ইভেন পর্যটন যেটা, মানে আমরা যে সমুদ্র দেখতে যাব বা সি বিচে যে বেড়াতে যাব, এই পর্যটনও হচ্ছে ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত। কাজেই এইটা হচ্ছে মূলত ইকোনমিক্স থেকে আসা, বেসিক ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন হচ্ছে ব্লু ইকোনমির এই প্রশ্নটা। এরপরে দেখি 11 নম্বর, বারো ভূঁইয়াদের, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? আমরা জানি বারো ভূঁইয়া। বারো ভূঁইয়া নাম নাম মানেই কিন্তু 12 জন ভূঁইয়া না। বারো মানে হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক। বারো মানে কি? বারো মানে হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক, তার মানে অনির্দিষ্টতা প্রকাশ পায় 12 সংখ্যা দিয়ে। ঠিক আছে, এখন বলে না যে 12 ভূতে খেয়ে ফেললো, ঠিক আছে, এর মানে 12 ভূত মানে হচ্ছে অনেক লোক, ঠিক আছে, তারা এসে কি করছে, লুটে পুটে খেয়ে ফেলছে। বারো ভূইয়া এর মানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক ভূইয়া। ঠিক আছে, এরা কি করছে, এই ভূইয়ারা মুঘলদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। মুঘলরা বাংলা বা সোনারগাঁওয়ের দখল পুরোপুরি নিতে পারে নাই দীর্ঘদিনে বারো ভূইয়াদের জন্য। এবং এই বারো ভূইয়াদের নেতা ছিল ঈসা খা। ঠিক আছে, ঈসা খা ছিল বারো ভূইয়াদের কি নেতা। আর এই ঈসা খার পোলার নাম হচ্ছে মুসা খা। তো এই মুসা খা যখন মরে গেছে, মরে যাওয়ার পরে তাকে কবর দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে মসজিদ, ওই মসজিদটার নামই হচ্ছে মুসা খা মসজিদ। ওই মসজিদের সামনেই হচ্ছে এই কবরটা আছে বারো ভূইয়াদের। মানে মুসা খার কবর হচ্ছে কোথায়?
ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে মসজিদের রেট নেই। কাজে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা একটা প্রশ্ন। বুঝছো কিনা? আহা, শেখ শারমিন, ভুল হয়ে গেছে। ওকে, তারপরে দেখো আমরা দেখি ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে। দেখো, ফ্যাসিবাদ এটা বিভিন্ন পরিভাষা থেকে আসা প্রশ্ন। করতে আসা প্রশ্ন বিভিন্ন পরিভাষা। এখন এই যে ফ্যাসিবাদ একটা কঠিন জিনিস, ফ্যাসিবাদ হচ্ছে একটা কঠিন জিনিস। এই ফ্যাসিবাদ কথাটা আসছে মূলত ফ্যাসিস থেকে, FACES, ফ্যাসিস থেকে। এখন ফ্যাসিস জিনিসটা কি? ফ্যাসিস জিনিসটা হচ্ছে ভাইয়া আটি বাঁধা লাঠি। আটি বাঁধা লাঠি তার মানে, ধরো যে ছোট ছোট কতগুলো লাঠি আছে। ধরো পাটকাঠি, তুমি একটা পাটকাঠি কি করতে পারবা? খুব ইজিলি টুস করে ভেঙে ফেলতে পারবা। কিন্তু যখন তুমি 4টা 5টা 10টা বা 20টা পাটকাঠি একসাথে তুমি বাঁধবা, বাঁধার পরে তুমি আর কি সেই পাটকাঠি ভাঙতে পারবা না সহজে। কেন তুমি সহজে ভাঙতে পারবা না? কারণ তখন ওই পাটকাঠি ভাঙাটা খুব টাফ হয়ে যাবে। পাটকাঠি ভাঙা কি হবে? খুব টাফ হয়ে যাবে, বুঝছো? 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তারপরে ওই যে ওই কৃষকের একটা গল্প আছে না, এক কৃষক যখন মরে যাবে, মরার সময় হচ্ছে সে চিন্তা করলো তার 4-5টা ছেলে, ছেলেদের কারোর সাথে কারো মিল নাই, সবার মধ্যে অমিল, সবাই খালি গ্যাঞ্জাম করে। পরে সে কি করলো? সে ছেলেদেরকে বললো যে তোমরা আসো, তোমাদের একটা কথা বলবো, ঠিক আছে? তখন এবার ছেলেরা গেল, গেলে সবাইকে বললো তোমরা একটা করে লাঠি নিয়ে আসো। ছেলেরা আনলো, আনার পরে বললো যে ভাঙো। ছেলেরা টুস করে ভেঙে ফেললো। তারপরে বললো যে ঠিক আছে, তাইলে এখন যখন তোমরা ভেঙে বসছো, আবার একটা করে লাঠি আনো। আনলো, আনার পরে বললো এবার এই সবগুলো একসাথে বাঁধো। বাঁধলো, বাঁধার পরে বললো এবার ভাঙো। তখন কেউ আর সেটাকে ভাঙতে পারলো না। তখন কৃষক বললে এই যে দেখো জিনিসটা কি, ঠিক আছে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা একসাথে দাঁড়ায় থাকলে কি হয়? আমরা সবাই দাঁড়ায় থাকবো। আর যদি আলাদা হয়ে যাই, তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। যেমন ধরো এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই কি করেছিলাম? একত্রিত অ্যাজ আ মানে বডি, পুরো বাংলাদেশ জেগে উঠেছিল, ঠিক আছে? এবং তখন কে ছাত্র দল, কে কি করতেছে, কোন দল করতেছে, হ্যাঁ, জামাত শিবির, ছাত্র দল, ইসা, তারপরে মানে এই যে তোমার এই ছাত্র মৈত্রী টৈত্রী, ফেডারেশন টেডারেশন, ইউনিয়ন ইউনিয়ন, কোনো ইয়ে ছিল না। সবাই কি করেছে? আগে ওরে খেদাইতে হবে, খেদানো হয়েছে। এখন সবাই কি হয়েছে? বিভক্ত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এতে কি হচ্ছে? দুর্বলতা তৈরি হচ্ছে। দেখো, এই যে আমাদের এই এই ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট বা এই ফ্যাসিস্ট যে, এরা ছিল ইউনাইটেড থাকতে হবে, ঠিক আছে? এটা ছিল ফ্যাসিবাদের মূল কথা। কিন্তু ফ্যাসিবাদের জনক ছিলেন সিনর বেনিতো মুসোলিনি। মুসোলিনির বাড়ি ছিল ইতালিতে। তিনি কি বললেন? তিনি বললেন যে মানুষ মানে নাগরিক কি করবে? রাষ্ট্রের পারপাস সার্ভ করবে, রাষ্ট্র নাগরিকের পারপাস সার্ভ করবে না। দিনকে দিন রাষ্ট্র নাগরিকের কাছে আর কিছু চাইতে পারলো না। রাষ্ট্রের কারো কাছে দায়বদ্ধতা থাকলো না, বরঞ্চ নাগরিকেরা সবাই রাষ্ট্রের কাছে দায়বদ্ধ হয়ে গেল। এবং এই ব্যাপারটার কারণে শেষ পর্যন্ত রাষ্ট্র ক্রমশ ট্রিগার হ্যাপি হয়ে উঠতে থাকে। রাষ্ট্র কথায় কথায় নাগরিকদেরকে মেরে ফেলতে শুরু করে, নাগরিকদের নাগরিক অধিকার হরণ করতে শুরু করে। সিনর বেনিতো মুসোলিনি, তিনি ইতালির শাসক ছিলেন, হ্যাঁ। এবং তিনি এই ফ্যাসিবাদের জনক। সিনর বেনিতো মুসোলিনি খুবই ভয়ঙ্কর লোক একটা, ঠিক আছে? ফ্যাসিবাদের জনক কে, সিনর বেনিতো মুসোলিনি। এরপরে আমরা দেখি এই জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। কও, এটাই কালকে পড়াইছি, যদি না পারো আজকে মেরে স্যার ছাড়িয়ে টোকিও হলে। ফেলবো। কোথায়? টোকিও। টোকিও, সাবাস সাবাস। আরে তোমরা তো জুমবাসী, তোমরা তো মানে তাকে বলে বদলা চেতে গিয়ে, হুম, মানে তোমরা তো খেপে গেছো দেখি পুরো, ঠিক আছে, সাবাস। হ্যাঁ, টোকিওতে। টোকিও কোন দেশের রাজধানী ভাই? জাপানের রাজধানী। জাপান। টোকিও কোন দেশের রাজধানী? জাপানের রাজধানী। দেখো, জাপানের 4টা বড় বড় দ্বীপ আছে, বুঝছো? জাপানের আছে 4টা বড় বড় দ্বীপ। একটার নাম হচ্ছে হনসু, ঠিক আছে? একটার নাম হচ্ছে কিউশু, হ্যাঁ। আর একটার নাম হচ্ছে শিকোকু, বুঝছো? আর একটার নাম হচ্ছে হোক্কাইডো, বুঝছো? তো এখন জাপানের রাজধানী যে টোকিও, এই টোকিও হচ্ছে এই হনসু দ্বীপে অবস্থিত। টোকিও কোথায়? হনসু দ্বীপে টোকিও অবস্থিত, ঠিক আছে? তো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত, মানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিওতে, ঠিক আছে? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিওতে অবস্থিত। তাইলে দেখো কি একটা সিচুয়েশন, হ্যাঁ। ওকে, এরপরে দেখো, এটা কিন্তু জাতিসংঘতে আসা প্রশ্ন, ভাই দেখো বলে দিই এটা
ইউনাইটেড নেশনস থেকে আসা প্রশ্ন। এরপরে দেখো, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? কোন দেশ রাশিয়াকে সমর্থন করেনি? রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি বেলারুশ। বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া। কি বলা হয়? সাদা রাশিয়া। বেলারুশের ভৌগোলিক উপনাম হচ্ছে সাদা রাশিয়া। বলো তো দেখি, কারা, কে বা কাহারা রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি? এই, হাঙ্গেরি। বলো। হাঙ্গেরি। হাঙ্গেরি করেনি? কিভাবে জানলে সেটা? হতে পারে, কারণ কারণ মনে হচ্ছে স্যার, হয়তো বা পড়ছিলাম কোথাও। হ্যাঁ হ্যাঁ, হাঙ্গেরি কেন হতে পারে বলো শুনি। বলো বলো বলো। স্যার হয়তো বা পড়ছিলাম কোথাও, প্রশ্নটা সলভ করছিলাম, কিন্তু কারণটা জানি না সঠিক। পড়েছিলে কোথাও? হ্যাঁ। কোথায় পড়েছিলে? শোনো, তোমাদের বলি, সেটা হচ্ছে আমাদের এই যে হাঙ্গেরি যেটা, এটা হচ্ছে একটা ইউরোপের দেশ। এটা কি একটা ইউরোপের দেশ, বুঝছো? এটা হচ্ছে একটা ইউরোপের দেশ। হ্যাঁ, এই ইউরোপের যে দেশটা হাঙ্গেরি, এই ইউরোপের একটা দেশ হওয়ার কারণে এটা এর যে ইউরোপ ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে একাত্মতা পোষণ করেছে, এবং এরা রাশিয়াকে সমর্থন করেনি। কিন্তু বেলারুশ, চীন, উত্তর কোরিয়া এরা কি করেছে? রাশিয়াকে সমর্থন করেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি, এটা কিন্তু একাধারে সাম্প্রতিক। এটা কি একাধারে সাম্প্রতিক, মানে রিসেন্টের মধ্যে আমরা এটাকে আনতে পারি, আবার আমরা এটাকে যুদ্ধের মধ্যেও দিতে পারি। তারপর দেখো, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? কোন দল যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত? গ্রিন পার্টি, রিপাবলিক পার্টি, কড অর্থাৎ ডেমোক্রেট পার্টি, কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন পার্টি। আচ্ছা বলো, কোন পার্টি, হ্যাঁ, কোন পার্টি যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড গ্রিন পার্টি পার্টি নামে পরিচিত। নামে পরিচিত? হ্যাঁ হ্যাঁ, গ্রিন পার্টি। বুঝি নাই। হবে গ্রিন পার্টি। গ্রিন পার্টি? সে কি, গ্রিন পার্টি কিভাবে হইতে জি। পারে বলো তো? আমার কাছে তো মনে হয় এটা এটা রিপাবলিকান পড়েছি পার্টি ভাইয়া হবে। আমি। হ্যাঁ, এটা পড়েছি আমি, গ্রিন পার্টি হবে। রিপাবলিকান পার্টি যেটা, এটা হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত। রিপাবলিকান পার্টি হচ্ছে কি? স্যার এটার নেতা ডোনাল্ড ট্রাম্প। কোনটার নেতা? স্যার এই পার্টির নেতা কি ডোনাল্ড ট্রাম্প? তার তার পার্টি? এই পার্টির নেতা কে? এই পার্টির নেতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ও আচ্ছা। ঠিক আছে, বর্তমান যে রাষ্ট্রপতি, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আছে বর্তমানে। ঠিক আছে, এই রিপাবলিকান পার্টি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় রয়েছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখছি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্যের সংখ্যা দেখো। এইটা খুবই সাম্প্রতিক একটা প্রশ্ন, রিসেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই সাম্প্রতিক। And কথা হচ্ছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্যের সংখ্যা, এইটা নিয়ে, এটা কিন্তু হচ্ছে এমন একটা সাম্প্রতিক যেটা পরিবর্তন হয়ে থাকে। যেটা কি হয়, পরিবর্তন হয়ে থাকে। তোমরা বলো তো কয়জন বর্তমানে, বলো কয়জন নারী, নারী উপদেষ্টার সংখ্যা কয়জন? 4 জন। কে কে বলো, বলো বলো, দেখি আমার ঠিক মনে ফেসবুকের নেই। লোকজন কি করে।
আচ্ছা বলো, এই জুম থেকে কে বললে চারজন? বলো না ভাই, চারজনের নাম হয়েছে তো, বলো। রেজওয়ানা হাসান, মীর নূরজাহান বেগম, মিস ফরিদা আক্তার, জনাব শারমিন মুর্শিদ। সাবাস। সৈয়দা রিজওয়ানা হাসান, তারপরে হচ্ছে কি নূরজাহান বেগম, ফরিদা আক্তার, আর হচ্ছে কে শারমিন মুর্শিদ। ঠিক আছে, শারমিন এস মুর্শিদ, আমাদের সমাজ কল্যাণ। ঠিক আছে, এইটা দেখেন উনি সমাজ কল্যাণ। তারপরে এই যে আমাদের পরিবেশ দেখেন হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান। ঠিক আছে, ফরিদা, তিনি দেখেন কি, তিনি দেখেন মূলত কৃষি মৎস্য, তাই না, এইগুলা। আর হচ্ছে এই যে নূরজাহান বেগম দেখেন হচ্ছে স্বাস্থ্য। তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য কয়জন? চারজন। পরের প্রশ্নে আমরা চলে যাই, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? বলো, 25তম প্রধান বিচারপতি কে? ওবায়দুল হাসান, হাসান ফয়েজ সিদ্দিক, সৈয়দ মাহমুদ হোসেন, সৈয়দ রেফাত আহমেদ। বলো 25তম প্রধান বিচারপতি। সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন আবারও আমরা বলি, এটাও কিন্তু সৈয়দ রেফাত আর আহমেদ। রিসেন্ট রিসেন্ট থেকে আসা। বলো 25তম প্রধান বিচারপতি কে? এই জুমের লোকজন বলো। সৈয়দ রেফাত আহমেদ। হুম, সৈয়দ রেফাত রেফাত আহমেদ। আহমেদ হচ্ছেন 25তম প্রধান বিচারপতি, হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। সাবাস। তাহলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, আর ইসিএনটি সাম্প্রতিক প্রশ্ন। এবং একই সাথে এটা বাংলাদেশের এই যে বিভাগ সমূহ থেকে, মানে আইন বিচার, হ্যাঁ, এই বিভাগ থেকে আসা প্রশ্ন। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির উক্তি। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? উক্তি থেকে আসা প্রশ্ন। আমি চতুর্দশ রাষ্ট্র, এটি লই। কার উক্তি? এটি বলেছেন চতুর্দশ সম্রাট লই। চতুর্দশ লুই, ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই। ঠিক আছে, তিনি বলেছিলেন, মানে এমন ভাবে তিনি রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগকে করায়ত্ত করেছিলেন যে শেষমেশ তিনি দম্ভের সাথে উচ্চারণ করেছিলেন যে আমি রাষ্ট্র। ঠিক আছে, রাজা চতুর্দশ লুই বলেছিলেন যে আমি রাষ্ট্র। আচ্ছা, এরপর আমরা চলে যাই, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? এইটা হচ্ছে পাঙ্গল। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি থেকে আসা প্রশ্ন। এটা কোত্থেকে আসা পাও- প্রশ্ন? উপজাতি বা ক্ষুদ্র উপজাতি থেকে নৃগোষ্ঠী। আসা প্রশ্ন। ঠিক আছে ভাইয়া। এই বেটা জুম, আমি কি তোমার জিজ্ঞেস করছি এখনো? তুমি আগের থেকে বললা কেন উত্তর? প্রথমটা হবে ভাইয়া। আগে থেকে বলা যাবে না। আমরা জানি পাঙ্গন বা পাঙাল, যেটা পাঙ্গন বা পাঙাল, এটা হচ্ছে কি, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? পাঙ্গন বা পাঙাল যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা হচ্ছে মুসলমান। এছাড়া মণিপুরীদের মধ্যেও মুসলমান আছে। ঠিক আছে, তারপর দেখি 1971 সালের মুক্তিযুদ্ধে, এটা মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন, নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আসা প্রশ্ন। মুক্তিযুদ্ধ বা 5 নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সেক্টর। আসা প্রশ্ন। কত নাম্বার সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী? আমরা জানি যে নৌ সেক্টর ছিল 10 নাম্বার সেক্টরের অধীনে। এই সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। কোনো নিয়মিত সেক্টর কমান্ডার কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী ছিল 10 নাম্বার সেক্টরের অধীনে। এই সেক্টরের কোনো নির্ধারিত সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, এবং বাংলাদেশের মানে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা নদ নদী, সকল নদীপথ ছিল এই 10 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখি যে 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান, এটা কি ছিল? 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান, এটা ছিল মূলত একটা ডুবোযান। তার মানে ডুবো জাহাজ ছিল, যেটা অনেক নিচে, হ্যাঁ, সমুদ্রের তলদেশে নিয়ে যাইতো পর্যটকদের, সমুদ্রের তলদেশ দেখানোর জন্য পর্যটকদের নিয়ে যেত। পরে সেই টাইটান কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয় 2023 সালে। এরপর দেখি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? নারী জগৎ থেকে বেনজির আসা ভুট্টো। প্রশ্ন। ঠিক আছে, বেনজির মুসলিম ভুট্টো। বিশ্বের মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? এই বেনজির ভুট্টো। ফেসবুকবাসী উত্তর দাও আগে। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি দেখতে চাই ফেসবুকবাসী কি উত্তর দেয়। বলো 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 দেখি।
বেনজির ভুট্টো। আহা, আমি বললাম যে ফেসবুক বাসীকে উত্তর দিতে, তোমরা জুমের লোকজন আগে বলে ফেলতেছো। ফেসবুক বাসী তো লিখে লিখে বলবে, তাই না? তাদেরকে তো সুযোগ দিতে হবে। হুম। ওকে, তাহলে মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো ছিলেন। সাবাস। বেনজির ভুট্টো তাকে বলা হয় ডটার অফ দা ইস্ট, তাই না? ডটার অফ দা ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে। আর মেঘবতী সুকর্ণপুত্রী হচ্ছে ইন্দোনেশিয়ার কোন জায়গার? ইন্দোনেশিয়ার। তোমরা জানো ইন্দোনেশিয়ার যে আহমেদ সুকর্ণ আছে, আহমেদ সুকর্ণর মেয়ে হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। আচ্ছা, এরপর আমরা দেখি অলিম্পিকের পতাকায় 5টি চক্র কিসের প্রতিনিধিত্ব করে? খেলাধুলা থেকে আসা প্রশ্ন। খেলাধুলা থেকে আসা প্রশ্ন হচ্ছে অলিম্পিকের পতাকায় 5টি চক্র কিসের প্রতিনিধিত্ব করে? 5টি মহাদেশের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? মহাদেশের প্রতিনিধিত্ব করে অলিম্পিকের পতাকায়। দেখো পতাকা বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, পতাকায় 5টি চক্র, এরা প্রতিনিধিত্ব করে কিসের? 5টা মহাদেশের। ঠিক আছে, মহাসাগর দিয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুজাহিদ বলেছে মহাসাগর। সাবাস, কিন্তু মহাদেশ হবে উত্তর। তোমার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন কে? গ্লোবাল ভিলেজ ধারণা, এই গ্লোবাল ভিলেজ আছে হচ্ছে আইসিটি তে, এই গ্লোবাল ভিলেজ আছে হচ্ছে ইকোনমিক্সে, এই গ্লোবাল ভিলেজের আলোচনা বহু জায়গায় আছে। তবে এই গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন কে? রবার্ট, মানে হারবার্ট মার্শাল ম্যাকলুহান এই গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম ধারণার প্রবর্তক। গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম ধারণার প্রবর্তক হচ্ছেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এরপর দেখি ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক আছে, আমাদের এই আপসীন নেত্রী, ঠিক আছে, বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছেন ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন। তারপরে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযান, যে অভিযান একটা বিখ্যাত অভিযান, এবং এখান থেকে প্রশ্ন একটা আসবে আমরা জানতাম, এটা তো অপারেশন আল আকসা ফ্লাড। এবং এরপর থেকে যে এখন পর্যন্ত ইসরায়েল কি করছে? একটানা হামলা করছে গাজাতে, তাই না? ফিলিস্তিনে। অপারেশন আল আকসা ফ্লাড ছিল সে হামাসের অভিযানের নাম। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভকে মানে সংক্ষেপে হলো ওবিআর, ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR। ঠিক আছে, চীন। এইটাকে আবার BRI দিয়েও প্রকাশ করা হয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। কি বলে? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলে। এইটা গ্রহণ করেছে মূলত চীন। চীন। অনেক প্রাচীনকালে চীনে, চীনে অনেক প্রাচীনকালে কি ছিল? এই যে একটা ওই সিল্ক রোড ছিল। কি ছিল? সিল্ক রোড। এই সিল্ক রোড বা সিল্ক রুট যেটা, এটাকে চীন কি করছে? নতুন করে আবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে, নতুন করে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে সিল্ক রোড বা সিল্ক রুট যেটা। কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম রাখা হয় ব্রিক্স? সংস্থা থেকে আসা প্রশ্ন, এটা আন্তর্জাতিক সংস্থা থেকে আসা প্রশ্ন। ব্রিকের নাম ব্রিক্স রাখা হয় কিসের পরে? দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পরে। দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পরে ব্রিকের নাম রাখা হয় ব্রিক্স। ঠিক আছে, সংস্থা থেকে আসা প্রশ্ন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম? ঠিক আছে, বলো। এইটা খুবই কনফিউজিং ছিল। ঠিক আছে, খুবই কনফিউজিং ছিল। আমি এখন বলবো না কেন, বাট আগে তোমরা উত্তর দাও। ঠিক আছে, যারা ফেসবুকে আছো তারা আগে উত্তর দিবা। বলো, এইটা আন্তর্জাতিক মানে সাম্প্রতিক থেকে আসা, সাম্প্রতিক আন্তর্জাতিক থেকে আসা। ঠিক আছে, বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? এই, আমি একটু টাইম দিচ্ছি তোমাদের, এটা দ্রুত উত্তর দাও। ঠিক আছে, বাশার আল আসাদের, বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী। বলো। হুম, কোথায়? একজনও ঠিকঠাক বলতে পারে না, বুঝলাম না। হায়াতু তাহরির আল শাম, হায়াতু তাহরির আল শাম, এটা হচ্ছে নেতৃত্বদানকারী সংগঠনের নাম। এখানে অনেকে তাহরির হায়াত আল শাম লিখছে, কিন্তু আসলে এইটা না রে ভাই, মূলত হচ্ছে হায়াত তাহরির আল শাম। এটা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম।
বাংলাদেশের সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন। এবং আমি পরীক্ষার আগে বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে, ঠিক আছে, এবং আমাদের মডেল টেস্টেও দিয়েছিলাম তো। যাই হোক, তো বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, কততম? আমরা জানি 17টা এখন পর্যন্ত টোটাল সংশোধনী হয়েছে। তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে কোন সংশোধনী? বলো। বলো বলো। আমরা জানি, আমরা পঞ্চদশ জানি সংশোধনী। স- হ্যাঁ, সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আছে, 15তম, এই 15তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়? 15তম সংশোধনের মাধ্যমে কি করা হয়? যে আমাদের আমাদের যে হ্যাঁ, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে 2027 সালের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেইটা সেইটা পরবর্তীতে কি করা হয়? সেটা পরবর্তীতে ইয়ে করে নেওয়া হয়, ঠিক আছে, তুলে নেওয়া হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরাপুরি বিলুপ্ত করা হয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চদশ মানে 15, যারা আবার এগুলা বোঝো না তাদের জন্য বলে দিলাম আর। এরপরে নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্গত নয়? 3-0 তত্ত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বিখ্যাত তত্ত্ব। ইংরেজিতে এটাকে বলে হচ্ছে 3-0 থিওরি আর কি, 3-0। হ্যাঁ, এবং এটা নিয়ে তিনি একটা বইও লিখছেন, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, ঠিক আছে, 3 শূন্যের পৃথিবী। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন ইমিশন, শূন্য ক্ষুধা। বলতে হবে জিরো পোভার্টি, তারপরে কি জিরো বেকারত্বের ইংরেজি কি? আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন, জিরো হাঙ্গার। বলতে হবে যে এটার মধ্যে কোনটা 3 জিরোর মধ্যে পড়ে না। হ্যাঁ, 3 জিরো যে তত্ত্ব আছে তার মধ্যে কোনটা পড়ে না? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের শূন্য শূন্য দারিদ্র, ক্ষুধা। শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এটা হচ্ছে 3 জিরো। তাহলে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। তাহলে বাদ থাকলো কোনটা? বাদ থাকলো হচ্ছে শূন্য শূন্য ক্ষুধা। ক্ষুধা। এই শূন্য ক্ষুধা বা জিরো হাঙ্গার, এইটা মোটেও 3-0 তত্ত্বের অন্তর্গত নয় বা অন্তর্ভুক্ত নয়। কাজে আমরা বুঝতে পারি যে শূন্য ক্ষুধা হচ্ছে এখানে সঠিক উত্তর, এটা অন্তর্ভুক্ত নয়। সম্প্রতি, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ভাই, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এইটা একেবারে মানে এখন আর এটা কোনো দরকার নাই। কারণ কি? কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু এই প্রশ্নটা আর কখনো আসবে না, কারণ সম্প্রতি দিয়ে কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন এই ধরনের প্রশ্ন পরবর্তীতে আর দেবে না। এখন অভিশংসন জিনিসটা কি? অভিশংসন জিনিসটা হচ্ছে একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উপায়। একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উপায় হচ্ছে কি? অভিশংসন। তাহলে বলতে হবে সম্প্রতি কোন দেশের কোন দেশের প্রেসিডেন্ট কি করেছেন? স- সংসদে অভিশংসিত হয়েছেন, বলো। এই, বলো দেখি কে বলতে পারো, আমি তো দেখতেছি না, ফেসবুকে কেউ ঠিক উত্তর দিচ্ছে না মনে হয়। না তো আমি বুঝলাম না। উত্তরই তো দেখতে পাচ্ছি না ঠিক মতো। হ্যাঁ, দেখি, নাকি কেউ 30-এ পৌঁছাই নাই এখনো, বলো। হয়নি। দক্ষিণ কোরিয়া। বলো বলো। হ্যাঁ। দক্ষিণ কোরিয়া। তারপর আর আর কেউ বলতে চাও? হ্যাঁ, একজনই পারে খালি, আর কেউ পারো না ভাই? আচ্ছা, সঠিক উত্তর হয়েছে ভাইয়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে অভিশংসন করা হয়েছে, ঠিক আছে। এইখানে বলা হয়েছে সংসদে অভিশংসন করা। তার মানে অভিশংসন হচ্ছে একজন প্রেসিডেন্টকে একদম নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা থেকে সরাই দেওয়ার উপায় হচ্ছে অভিশংসন। একজন প্রেসিডেন্টকে একদম নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা থেকে সরাই দেওয়া হচ্ছে কি? অভিশংসন।
আচ্ছা, এই অভিশংসন করা হয় অনাস্থা জ্ঞাপনের মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে অভিশংসন করা হয়েছে ইউন সুক ইউলকে। ঠিক আছে, ইউন সুক ইউলকে অভিশংসন করেছে ওই দেশের যে পার্লামেন্ট, ঠিক আছে, তারা। তাহলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে এটার সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে একাধারে সাম্প্রতিক এবং জুলাই গণ অভ্যুত্থান থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, সাম্প্রতিক প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম, শিল্পকর্মের নাম হচ্ছে অন্যতম মসির। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে আর খুব বেশি কথাবার্তা বলেই বা কি হবে, এটা তো আমরা সবাই জানি মোটামুটি। ঠিক আছে, তাহলে এই ছিল ভাইয়া, এই ছিল আমাদের মানে 24-25-এর প্রশ্ন। এখানে এক নজরে আমরা একটু দেখে নিই। দেখো, প্রাচীন সভ্যতা থেকে 2024-25 সালে প্রশ্ন এসেছে 3টা। প্রাচীন সভ্যতার ইতিহাস থেকে প্রশ্ন এসেছে একটা, মানে প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন এসেছে একটা, তথ্য প্রযুক্তি কম্পিউটার বিজ্ঞান থেকে একটা, জনক তত্ত্ব উক্তি গ্রন্থ চলচ্চিত্র থেকে সব মিলিয়ে 5টার মতো প্রশ্ন এসেছে। অর্থনীতি থেকে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন থেকে 2টা, সাম্প্রতিক থেকে 8টার মতো প্রশ্ন, নারী বিশ্ব থেকে 2টো, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একটা, মুক্তিযুদ্ধ থেকে একটা, খেলাধুলা থেকে একটা, যোগাযোগ স্থাপনা এবং সরকারি প্রকল্প থেকে একটা, চুক্তি থেকে একটা, সংবিধান থেকে একটা। এইগুলো হচ্ছে মোটামুটি টপিক 2024-25-এর আসা প্রশ্নগুলো। এই টপিক গুলোকে মোটামুটি কাভার করে। ঠিক আছে, এখন আমরা বিগত 5 বছরের যে প্রশ্ন আছে সেইটার আলোকে আমরা একটা সাজেশনস আমরা একটু দেখে নেব, জেনে নেব বা বুঝে নেব যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিক গুলো আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হয়, সেটা আমরা বিগত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ দিয়ে দেখে নেব। দেখো, ঐতিহাসিক স্থান থেকে প্রশ্ন এসেছে একটা, পাকিস্তান আমল থেকে একটা, হ্যাঁ, তারপরে বাংলাদেশের সরকারের বাজেট, সৌরজগৎ পৃথিবী, প্রাচীন সভ্যতা, প্রাচীন বাংলার ইতিহাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্লাস কম্পিউটার বিজ্ঞান। ঠিক আছে, দেখো, জনক তত্ত্ব উক্তি গ্রন্থ চলচ্চিত্র। ঠিক আছে, জনক তত্ত্ব উক্তি গ্রন্থ চলচ্চিত্র সব মিলে 15টার মতো প্রশ্ন এখান থেকে এসেছে। অর্থনীতি থেকে 8টা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4টা, জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন থেকে 10টা। খুবই গুরুত্বপূর্ণ, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক 27টা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নারী বিশ্ব থেকে 3টা, ক্ষুদ্র নৃগোষ্ঠী 4টা, মুক্তিযুদ্ধ থেকে 6টা, খেলাধুলা থেকে 8টা। প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে। ইসলামের ইতিহাস থেকে 2টা, দৈনন্দিন বিজ্ঞান, ইতিহাস বিখ্যাত ব্যক্তি, পরিভাষা, সরকারি জরুরি সেবা, পাহাড় পর্বত, মানে মোট কথা ভূপ্রকৃতি, ভূগোল ও পরিবেশ, জনসংখ্যা জনমিতিক উপাদান, পৌরনীতি, পদক পুরস্কার, গণমাধ্যম সাংবাদিকতা, মানচিত্র, সংসদ সংবিধান থেকে 7টা, জাতীয় বিষয়গুলি সরকারি প্রকল্প থেকে 8টা। যদি এখন আর এটা মোটেও গুরুত্বপূর্ণ না, বিশেষ করে এই সরকারি প্রকল্পগুলো এখন আর মোটেও খুব বেশি গুরুত্বপূর্ণ না। সংসদ সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে ইতিহাসের যে বিষয়গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, প্রাচীন সভ্যতা গুরুত্বপূর্ণ, প্রাচীন বাংলার ইতিহাস তো বলেছি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পাকিস্তান আমল, তারপরে মুক্তিযুদ্ধ, এগুলো আলাদা আলাদা করে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই এই টপিক গুলো থেকে প্রশ্ন আসে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে যে টপিক গুলো আমরা বললাম বা দেখলাম, এই টপিক গুলো খুব ভালো করে পড়তে হবে, ভালো করে শেষ করতে হবে। আর এই টপিক গুলো পড়ানোর জন্য আমরা আমাদের যে পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সের আউটলাইনটা করেছি অন্যরকম ভাবে। ঠিক আছে, আমরা প্রথমে মানচিত্র পড়াবো তোমাদেরকে, মানচিত্র দেখিয়ে বিগত বছরের প্রশ্ন আগে বিশ্লেষণ করে নেব, তারপরে মানচিত্র পড়াবো। মানচিত্রগুলো পড়ানোর মধ্য দিয়ে তোমাদের মাথায় সাধারণ জ্ঞানের যে বেসিক কনসেপ্ট আছে সেগুলো ঢুকাবো। আমরা ক্রমান্বয়ে ইতিহাস পড়াবো গল্পের মতো করে, যেন ইতিহাসের প্রত্যেকটা বিষয় তোমাদের মাথায় সুন্দর মতো থাকে। তোমরা একবার আমাদের লেকচার শিট পড়লে, লেকচার শিট বলতে আমরা যে তোমাদেরকে অ্যানোটেড পিডিএফটা দিয়ে দেবো, এই পিডিএফটা পড়লেই যেন তোমাদের মাথায় এই বিষয়গুলো থাকে। তাহলে তোমাদের জন্য সবচেয়ে সহজ করে সাধারণ জ্ঞান পড়াবো আমরা আমাদের কোর্সে। আশা করা যায় কোর্সে তোমাদের সাথে, রেগুলার কোর্সে তোমাদের সাথে নিয়মিতই দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, এবং আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাব। তোমাদের জন্য অনেক 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 শুভকামনার দোয়া। ইনশাল্লাহ কালকেই আবার অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো টপিকের ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের প্রায় অ্যাডমিশন ফ্রি কোর্সে। অনলাইনে তোমরা জুমে যারা আছো, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে কিন্তু আমরা এটা শেষ করে দেওয়ার দিকে যাইতে পারি। ঠিক ভাই আছে, আমার একটা কথা আছে। বলো বলো ভাই।
এটা কি সেকেন্ড টাইম এরা করতে পারবে, এই থাই অ্যাডমিশন? হ্যাঁ, এই ট্রাই অ্যাডমিশন সেকেন্ড টাইম ওরাও করতে পারবে, পারবে না কেন ভাই? যদি তুমি মনে করো যে তোমার এতে কিছু পড়াশোনা হয় তাহলে হবে, আর যদি মনে করো না হচ্ছে না তাহলে হবে না। মানে এখানে তো আর এটা, শোনো তোমাদেরকে বলি, শুধু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স, শুধু জাহাঙ্গীরনগরের কোর্স, শুধু রাজশাহীর কোর্স, শুধু ফার্স্ট টাইমের কোর্স, শুধু সেকেন্ড টাইমের কোর্স, শুধু বিউপির কোর্স, এরকম কোর্স আসলে ঠিক না। এগুলো হচ্ছে স্টুডেন্টদের ঠকানোর মাধ্যম। বুঝছো, পড়াশোনা মোটামুটি সব এক, কিছু হয়তো দুই তিনটা ক্লাস, চার পাঁচটা ক্লাসে এদিক ওদিক হয়, ঠিক আছে, বাট বাদ বাকি সব একই সেম। ঠিক আছে, এটা আলাদা আলাদা যে করা হয়, এটা করা হয় স্টুডেন্টদেরকে আরো কনফিউজ করার জন্য, টাকা নেওয়ার জন্য। এটা আসলে ভালো কাজ না, ঠিক আছে। যার অর্থনীতি আগে ছিল না, তার বই কিনে পড়া লাগবে না। তোমরা যদি আমাদের ক্লাস লেকচার গুলা ঠিকঠাক ফলো করো, তোমাদের মোটামুটি হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকো।